আজকে শুভ্রের অনেক তাড়া। সকাল সকাল ডুব গোসল সেরে বেরোবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে। খাওয়া দাওয়া সে তো কোনো মতে গোগ্রাসে গিলে নাকে মুখে দিয়ে সেরে ফেলল। আজ সকাল সকাল শহরের পথে বেরিয়ে পড়বে। অনেক দূরের পথ, কাজ সেরে দিন সকালে ফিরতে হবে তাকে। একে তো শীতের দিন, বেলাটা দুপুর হয়ে পশ্চিমে ঢুলে পড়লেই যেন দ্রুত বেগে তলিয়ে যায়। তার নাগাল আর পাওয়া যায় না। তার নাগাল পাওয়াটা বড় মুশকিল হয়। শুভ্রের বাড়ি অজপাড়া গাঁয়ে, কদমপুর গ্রাম। সেখানে ভালো রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, এমনকি তেমন কোনো নাগরিক সুযোগ সুবিধা পর্যন্ত নেই। পাকা রাস্তা হয়তো 2-4 বছরেই হয়ে যাবে এমন শোনা যাচ্ছে। তার গাঁ কদমপুর ছেড়ে চৌগাছার শীতান্ত পুকুর পার হয়ে বস্ত্রযোগিনী গ্রাম, তারপর রাখালপুর পার হয়ে সিঙ্গারদহ। এখান থেকে তাকে মোটর গাড়িতে চেপে শহরে যেতে হয়। যা দূরত্ব, তাতে কোনো অসুবিধা না হলে দিনে দিনে কাজ সেরে ভালোভাবেই আবার ফিরে আসা যায়। মাঝে মধ্যে তাকে শহরে আসতে হয়। জমি জমার কাজ, মামলা মোকদ্দমা, অসুখ বিসুখ একটা না একটা লেগেই থাকে। এবারও সে ছুটছে শহরে। তার গাঁ থেকে চৌগাছা হয়ে, বস্ত্রযোগিনী হয়ে রাখালপুর পর্যন্ত পায়ে হেঁটে চলতে হবে। একে তো চলন বিল হলেও এ সময় পানি থাকে না, আবার ফসলও থাকে না। হয়তো কিছুদিন পর ফসলের জন্য জমিতে লাঙল দেওয়া শুরু হবে। তখন দিনই কি আর রাতই বাকি। জমিতে কাজের লোক দলে দলে একসঙ্গে মনের আনন্দে গলা ছিঁড়ে গান গায় ও জমিতে কাজ করে। সারা রাত চলতে থাকে শ্যালো মেশিনের ভটভট শব্দ। মাঠের মধ্যে বিভিন্ন মেশিন ঘরে মিটমিট করে আলো দেখা যায়। কিন্তু এ সময় দিনই কি আর রাতই বাকি। এ সময় চারিদিকে শুধু শূন্য ধু ধু করে, ফাঁকা মাঠ রোদে খাঁ খাঁ করে। শুভ্রের সমস্যা হলো শীতান্ত পুকুরটা। চোর ডাকাতের ভয় এ তল্লাটে তেমন একটা নেই বললেই চলে। এটা এখানে অনেকটা অচেনা। সমস্যা হলো শীতান্ত পুকুরটা। সেখানে যে খুব বেশি জঙ্গল আছে তাও না। লোকজন ওটা দিনের বেলায় এড়িয়ে চলে। ওদিক দিয়ে একা যেতে নাকি গা একটু ভারী হয়। এই সময়টা বিলের মধ্যে ফাঁকা। লোকজন খুব প্রয়োজন না হলে ওই দিক দিয়ে তেমন একটা চলাফেরা করে না। কিন্তু ঠিক এই মৌসুমে আবার যাবার পথ এই শীতান্ত পুকুরের পূর্ব পার দিয়েই। তা না হলে অন্য দিক দিয়ে যাওয়া যায়, তবে অনেক ঘুরে ফিরে। আবার কয়েকটি খাল খন্দক আছে। ভাগ্য ভালো না হলে পারাপারের নৌকা পাওয়া যায় না।
সেটাও আরেক বিপদ। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। শুভ্র শহরের কাজ সেরে এবার রওনা দিল তার গ্রামের উদ্দেশ্যে। সামনে ডানে বাঁয়ে ঝাঁকুনি দিতে দিতে হেলে দুলে চলছে সামনের দিকে উচ্চ শব্দে চলা গাড়িটি। দেখতে দেখতে শহরের বাড়িগুলো পেছনের দিকে হারিয়ে গেল। পথিমধ্যে হঠাৎ দ্রুম করে একটা শব্দ, বিকট শব্দ, তার সাথে গাড়িটিও ঘ্যাঁচ করে সজোরে ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে থেমে গেল। তার সাথে থেমে গেল গাড়িটির বিকট শব্দ। শব্দ শুনে শুভ্র বুঝতে পারল গাড়িটির চাকা বাস্ট হয়ে গেছে। যদিও একটি অতিরিক্ত চাকা গাড়িতে সর্বক্ষণ থাকে, এখন এটা বদলিয়ে তারপর আবারও রওনা দিবে গাড়িটি। গাড়িটির চাকা তড়িঘড়ি করে বদলাতে কাজ করছে পেশাদার গাড়ির লোকজন, আর ওদিকে কপালে ভাঁজ পড়ছে, টেনশন বাড়ছে ও ভেতরে ভেতরে ঘাম ঝরছে শুভ্রের। ঝরবে না কেন? বেশি দেরি হলে ওদিকে তাকে একা একা ওই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে। আবার ওদিকে শীতান্ত পুকুর দিনের আলোতে পার না হতে পারলে না, আর ভাবতে পারছে না সে। কি যে হবে সে কিছু ঠাহর করতে পারছে না। হঠাৎ করে গাড়ি স্টার্ট করার শব্দে চমকে উঠল শুভ্র। সে বুঝতে পারল গাড়িটি চলার জন্য প্রস্তুত, কিন্তু কতক্ষণ এখানে থেমেছিল সে বুঝে উঠতে পারেনি। যাক, গাড়ি আবার পূর্বের মতো পূর্ণ গতিতে সশব্দে ছুটতে লাগলো সামনের দিকে। ঝকঝকে বিকেল। সে সিঙ্গারদহ বাজারে এসে নেমে পড়ল। এবার রাখালপুর পর্যন্ত রিকশা বা ভ্যানে যেতে হবে তাকে। দেখা যাক কোনো ভ্যান, রিকশা বা অন্য কোনো বাহন পাওয়া যায় কি না। বিকেলবেলা রিকশা খুব কম থাকে, আবার দু একটি থাকলেও রাখালপুর যেতে চায় না। আর চাইবেই বা কেন? এখান থেকে ট্রিপ নিয়ে গেলে তাকে খালি গাড়ি টেনে নিয়ে আনতে হয় ফেরার সময়। আর এজন্য যে কিছু ভাড়া বেশি দিবে গ্রামের মানুষ, তাতেও কেউ রাজি হয় না। সকালবেলা 2-4টি ভাড়া থাকে, কিন্তু বিকালে তেমন একটা প্যাসেঞ্জার পাওয়া যায় না। তাই ভ্যান, রিকশা তেমন একটা ওদিকে যেতে চায় না। শুভ্র এদিক ওদিক 2-4টি বৃথা খোঁজ করে বুঝতে পারল আর যদি দেরি করে তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। যত সে দেরি করবে তত সে বিপদে পড়বে। আবার দিনের আলো তাড়াতাড়ি তার হাতছাড়া হয়ে যাবে। দিনের আলো তার কাছে আজ অনেক বেশি মূল্যবান। শুভ্র এবার দ্রুত পদক্ষেপে হাঁটতে লাগল, আর মনে মনে ভাবতে লাগল, যদি এ পথে কোনো সঙ্গী সাথী পাওয়া যায় তাহলে এ যাত্রা তার জন্যে অনেক ভালো হয় ও সহজ হয়।
অন্তত ভয়টা অনেকাংশে লাঘব হয়। যদিও ভয়ের কিছু নেই, শীতান্ত পুকুরটি পার হতে পারলেই তার আর কোনো চিন্তা নেই। এই শীতান্ত পুকুরের এক পারে হিন্দুদের পোড়ানো হয়। পোড়া দেহ পুড়ে ছাই হয়ে যায় ঠিকই, কিন্তু তাদের নাকি অতৃপ্ত আত্মা চারিদিকে ঘোরাফেরা করে। যদিও পুকুরের পশ্চিম পারে শ্মশান আর তার পথ পূর্ব পারে, এজন্য তার তো কোনো অসুবিধা হবার কথা নয়। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে সে। আজকের বিকেলটা যেমন সুন্দর, তেমনি সুন্দর এই লাল টুকটুকে সূর্যটা। হাঁটতে হাঁটতে সে রাখালপুর এসে পৌঁছেছে। আঁকাবাঁকা নদীর পাড় ধরে উঁচু রাস্তা। লাল সূর্য যখন নদীর টলটলে পানির উপরে পড়ছিল, তখন মনে হচ্ছিল সূর্যের লাল রঙে নীল পানিকে রাঙিয়ে তুলেছে। এখনই হয়তো শিল্পী তার রং তুলি দিয়ে নীল আকাশে লাল আলপনা আঁকার অপেক্ষায়। কে যেন সমস্ত আকাশটাকে এই নদীর উপর পিছিয়ে রেখেছে রঙিন ছাপানো চাদরের মতো। রাখালপুর থেকে বিলের রাস্তা ধরে নেমে পড়েছে সে। বিশাল বিল, চলন বিল বলে কথা। বাঁ দিকে বাদ দিয়ে যেদিকে তাকানো যায়, শুধু ধু ধু করছে চারিদিকে। আর এই পরন্ত বিকেলে দিগন্তের উত্তর পূর্ব সীমানায় দেখা যাচ্ছে একটি কালো রঙের রেখা। সেটি শীতান্ত পুকুরের গ্রাম চৌগাছা। যদিও শীতান্ত পুকুরটি দেখা যাচ্ছে না, তার ওপারে তার নিজের গ্রাম। বজ্রযোগিনী গ্রামের কোল ঘেঁষে গ্রামের মেঠো পথ, অথই বর্ষার পানি নেমে যাওয়ার কারণে এবড়ো থেবড়ো রাস্তা। পুরো বর্ষায় গহীন পানির নিচে তলিয়ে থাকে সারা বিলটা। পানি শুকাতেই গরু মহিষ ও মানুষের চলাচলে একবারে এবড়ো থেবড়ো হয়ে যায়। আবার এদের চলাচলেই রাস্তা মসৃণ হয়ে ওঠে। তারপর আবার এক সময় ধুলাবালি হয় এদের পদচারণাতেই। বৃষ্টি হলে এমন কাদা হয় যে চলাচলের অবস্থা থাকে না। এখন যদিও কোনো ধুলোবালু নেই, তবে এই শীতে উঁচু নিচু মাটিতে পায়ে খুব ব্যথা লাগে। গ্রামের মানুষ এ রাস্তাতেই চলাচলে অভ্যস্ত। পশ্চিমে সূর্যের রং গাঢ় লাল থেকে হালকা কালো নীলের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে। শুভ্র সবে বজ্রযোগিনী গ্রামের পাশ দিয়ে হাঁটা শুরু করেছে। পাখিরা ব্যস্ত মাঠ থেকে গ্রামের দিকে তাদের নিরে ফিরে যেতে। গ্রামের বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলার হৈ হুল্লোড় ভেসে আসছে শুভ্রের কানে। কিন্তু শুভ্রের মনে এক চিন্তা, এখন তাকে একাকী এই ফাঁকা মাঠ পাড়ি দিতে হবে।
সে কি কারো জন্য অপেক্ষা করবে? যদি এই রাস্তায় অন্য কোনো লোকজন এই দিক দিয়ে যায়, সে অপেক্ষা করবে নাকি একাই রওনা দেবে? ৭-৫ ভেবে কিছু ঠাহর করতে পারছে না সে। অবশেষে সে ঠিক করল, দেরি করে লাভ কি? কেউ যদি না আসে তাতে আরও রাত বাড়বে, বিপদও বাড়বে আরও। তার চেয়ে সন্ধ্যা রাত এ আর কি? এইটুকু ঝুঁকি তো তাকে নিতেই হবে। তাহলে আর ছেলে মানুষ কিসের? এদিকে সূর্য ফিকে হতে হতে আকাশে কালচে নীল আকার ধারণ করল। পূর্ব আকাশ গাঢ় কালো হয়ে উঠেছে। চারিদিকে কালো থেকে সাদা হতে শুরু করেছে কুয়াশা। আস্তে আস্তে ঘন হতে শুরু করল হালকা কুয়াশাও। শুভ্র দ্রুত পদক্ষেপে চলে যাচ্ছে সামনের দিকে। তার আর কোনো দিকে মন নেই, কোনো দিকে তাকাবার অবসর নেই। যত বেশি কদম ফেলবে তত বেশি রাস্তা কমবে। অল্প সময়ের মধ্যেই পশ্চিম আকাশের আলোর রেখা নিভে গেল। পেছনে বজ্রযোগিনী দূরে চলে গেছে। এখন সে একা এই বিশাল বিলের মাঝখানে। কোন দিক দিয়ে কাছে, চৌগাছা না বজ্রযোগিনী, তা আর ঠাহর করতে পারছে না সে। চারিদিকে নিস্তব্ধ, ধূ ধূ অন্ধকার। আলো আধারিতে শুধু সামনে একটুখানি বোঝা যায় নিজের শ্বাস প্রশ্বাস আর তার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ তার কানে পৌঁছাচ্ছে না। এমনকি ঝিঝি পোকার ডাক পর্যন্ত না। আর একটা জিনিস মনে হয় তার কানে আসছে, সেটা তার নিজের হার্টবিটের শব্দ। সামনে একটু দূরে আলো আধারিতে একটা ঢিবির উপরে কি যেন সাদা কাপড়ের স্তূপের মতো দেখা যাচ্ছে। ওর বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। মুহূর্তে যেন তার শিরা উপশিরা অবশ হতে শুরু করেছে। তার গলা যেন কাঠ হয়ে গেছে। তাকে ভয় পেলে চলবে না। ভয় করলেও তা প্রকাশ করা যাবে না। সাহস সঞ্চার করে সামনের দিকে দ্রুত পদক্ষেপে চলতে লাগলো সে। তার দৃষ্টি শুধু সামনের দিকে। মাঝে মাঝে মনে হয় কে যেন তার ঘাড়ে ঠান্ডা হাত রেখে টেনে ধরছে পেছনের দিকে। তার পা দুটি যেন ধীরে ধীরে পাথরের মতো ভারী হয়ে আসছে। সমস্ত শক্তিতেও যেন নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারছে না সে। সে কি সজোরে চিৎকার দিবে? চিৎকার দিয়ে কি কারো কাছে সহযোগিতা চাইবে? তাকে যেন কেউ এগিয়ে নিতে আসে। এটা কি ভাবছে সে? একে তো তার গলা দিয়ে চিৎকার বেরোবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন। আর সজোরে চিৎকার করলেও বা
শুনতে পাবে কেন? চারিদিকে শুধু ফাঁকা ধূ মাঠ, তাও আবার তা ঘন অন্ধকার ও কুয়াশায় পরিপূর্ণ হয়ে গেছে। সজোরে ডাক দিলে তার ডাক আর কত দূরেই বা যাবে? এটা একটা নিছক অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। প্রচণ্ড ভয় হলেও সে সাহস করে সামনের দিকে আগের মতোই প্রাণপণে দ্রুত চলতে লাগল। তার দৃষ্টি শুধু সামনের দিকে, ডানে বাঁয়ে পেছনে যাই হোক না কেন সে সামনে ছাড়া কোনো দিকে তাকাবে না। মনের মধ্যে সব অদ্ভুত ভয়ের কল্পনাও বারবার উকি দিচ্ছে, যা সে মোটেও চাচ্ছে না। সন্ধ্যা যত গভীর হতে লাগল তার সাথে বাড়তে লাগল শীত। কিন্তু ক্রমেই শুভ্রের গায়েও ঘাম ঝরতে শুরু করল। এত শীতের মধ্যে কেন এত গায়ের ঘাম? শুভ্র তা ঠাহর করতে পারছে না। হঠাৎ তার নাম ধরে কে যেন ডেকে উঠল। শুভ্র যেন তার সমস্ত শক্তি দিয়ে উত্তরটা দিল। কে? কে ডাকে? প্রমাণ নেই আওয়াজটা শুভ্রের মুখ দিয়ে বেরিয়েছিল কি না, নাকি অস্ফুটই থেকে গেছে। আমি বাঁশি, এত রাতে একা এই ফাঁকা মাঠ পারাপার হব কি করে? তাই তোমার জন্যে বসে আছি, একসাথে যাব বলে। আমি তোমার পাশের গ্রামে থাকি, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। চেনা হোক আর অচেনা হোক, শুভ্রের একটু স্বস্তি বোধ হল। মেয়েটার কণ্ঠ বড় মিষ্টি, শান্ত, মোলায়েম, মধুর কণ্ঠ বললেও ভুল হয় না। এত মিষ্টি কণ্ঠ সে আর যাই হোক ভালো হবে, খারাপ কিছু হবে না। এমন বিপদের সময় একসাথে যাওয়া যাক। দলে তো ভারী হলাম, এমন বিপদের সময় এত কিছু বাজ বিচার করলে কি চলে? তার কথা শুনে ভালোই মনে হচ্ছে তার। শেষমেশ একসাথে সীতান্ত পুকুর পার হতে পারলে আর হয়তো কোনো অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি, সে এত মধুর কণ্ঠ আগে কখনো শোনেনি। আস্তে আস্তে সে স্বাভাবিক হওয়া শুরু করল। বড় সান্ত্বনা এটাই যে একটা সঙ্গী পাওয়া গেছে, সে পুরুষই হোক বা নারী। এমন অন্ধকার রাত্রে এই ভয়ঙ্কর মাঠ ও শ্মশান একাকী পার হওয়া যেন তেন কথা নয়। তার ওপর কেউ দিনের বেলাতেই এই পথ সহজে মারতে চায় না। রাত আস্তে আস্তে বাড়তে লাগল। তার উপর অন্ধকার ও অসমান রাস্তা, জোরে হাঁটতেও পারছে না সে। যাচ্ছে জোরে, কিন্তু এগোচ্ছে আস্তে। কতটা পথ এগিয়েছে সে, বা কতটা সময় লাগবে
মোটেও তা বোঝা যাচ্ছে না। চারিদিকে বেশ অন্ধকার, তার ওপর ঘন কুয়াশা। সামনে অল্প কিছু জায়গা দেখা যাচ্ছে, তার বাহিরে আর কিছু বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে শুভ্র এক সময় লক্ষ্য করল মেয়েটির হাতে কিছু একটা আছে। সে লজ্জিত হয়ে বলল, আমার হাতটা তো খালি, দেন আপনার ব্যাগটা আমাকে দেন, আমি কিছুটা পথ বয়ে নিয়ে যাই। কথাটা বলেই সে তার হাত থেকে ব্যাগটা নিজের হাতে নিয়ে নিল, তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই। শুভ্র অনুভব করল তেমন ওজন নেই এই ব্যাগটির, একদম হালকা। তার মধ্যে থেকে বেশ মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মনে হয় টাটকা ফুলের গন্ধ। সে মনে করতে পারছে না এটা কি ফুলের গন্ধ। দুজনের কথাবার্তায় শুভ্র এক সময় ভুলেই গেল সে তার একেবারেই অচেনা। তার সাথে সবে একটু আগেই পরিচয় হয়েছে। যতই ভালো লাগুক, সে কিন্তু তাকে কোনো দিন আগে দেখেনি। এখনো সে যে দেখেছে তাও নয়, তা বলাও ঠিক হবে না, কারণ পরিবেশটা একেবারেই অন্ধকার। পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা, এতে শুধু উচ্চতা বুঝতে পারছে, এর বেশি না। আর তার সাথে মানুষের অবয়ব। ও বলেছে ওর গ্রাম কদমতলি পার হয়ে পরের গ্রাম সোয়ারিহাট। শুভ্র প্রস্তাব করেছে সে তাকে তার গ্রাম পর্যন্ত পৌঁছে দেবে, প্রয়োজনে তার বাড়িতেও রাতটা থেকে যেতে পারে সে। কিন্তু মেয়েটির তাতে তেমন আগ্রহ দেখা গেল না। মেয়েটির কথায় এটাই স্পষ্ট হয়ে উঠল তার এ রাতে হাঁটতে খুব ভালো লাগছে। এদিকে শুভ্রেরও মনে হলো তারও বেশ ভালো লাগছে। এ অচেনা অজানা মেয়েটি তাকে যখন তার জীবনের সমস্ত গল্প শোনাচ্ছে, তার ছোটবেলাকার গল্প, তার পারিবারিক গল্প, শুভ্র মন দিয়ে শুনছে। কিন্তু কেন জানি সব কিছু বুঝতে পারছে না সে। তার সুখ দুঃখের গল্প শুভ্রের কেন জানি জানা অজানার মাঝে দোল খাচ্ছে। কেন জানি মনে হচ্ছে এরকম গল্প দাদি নানির কাছে সে ছোটবেলায় শুনেছে। আবার তার স্পষ্ট কথা, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপন শুনতেও তার বেশ ভালো লাগছে। অনেকটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল সে। উঁচু নিচু অনেকটা অসমান মাটিতে হঠাৎ পায়ে হোঁচট খেল শুভ্র। সে প্রায় পড়েই যাচ্ছিল। অবশেষে কোনো রকমে নিজেকে সামাল দিতে সক্ষম হয়েছে সে। কিন্তু এতে তার হাতের ব্যাগটা ছিটকে পড়ে গেল। তার সাথে পড়ে গেল তার কাছে থাকা কিছু প্রয়োজনীয় কাগজপত্র। পড়ে গেল তার হাত থেকে খানিকটা দূরে। এখানে আধার ও
ঘন গাঢ় কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। হাতড়িয়ে হাতড়িয়ে খোঁজার চেষ্টা করল ওই ব্যাগটা, কিন্তু কিছুতেই হাতের নাগালে পাওয়া গেল না। না ব্যাগ, না তার কোনো কাগজপত্র। তবে এতে একটি জিনিস আবিষ্কার করল সে। এটি সেই ভয়ঙ্কর শীতান্ত পুকুর। মেয়েটি ওই ব্যাগের ব্যাপারে তেমন উৎসাহ দেখালো না। ও বলল, ওই ব্যাগটিতে এমন প্রয়োজনীয় কিছু নেই, শুধু কিছু ফুল আছে। চলো আমরা ওই দিকটায় আগাই। শুভ্র বুঝতে পারল ওই দিকেই শ্মশান। আমরা এখন শীতান্ত পুকুরের পূর্ব পারে আছি, আর শ্মশান আছে পশ্চিম পারে। আমাদের গ্রামের রাস্তা পূর্ব পাড় দিয়ে বরাবর উত্তর দিকে। এখন আমরা ঠিক রাস্তাতেই আছি এবং ঠিকই এগোচ্ছিলাম। আর শ্মশানের রাস্তাটা এখান থেকে পশ্চিমে এবং শ্মশানে গিয়েই শেষ। হঠাৎ ওর গা একদম ভারী হয়ে উঠল। আবারও গলা জড়িয়ে যাচ্ছে, মুখও শুকিয়ে যাচ্ছে ওর। কিন্তু কিছুতেই এই মেয়েটিকে ভয়ের কথা মুখ ফুটে বলা বা বুঝতে দেওয়া ঠিক হবে না। শুধু একটু কৌশলী হতে হবে। শুভ্র বলল, এদিক দিয়ে কাছে হবে ঠিকই, কিন্তু আবার সামনের দিকেও ঘুর পথে ওদিকটায় যাওয়া যায়। তোমার না রাত্রে হাঁটতে ভালো লাগছে? একটু আপত্তি করে অবশেষে মেয়েটি তার কথায় রাজি হয়ে গেল। এখন ওর ভেতরটা ঘেমে গোসল হয়ে গেল। আর যাই হোক, বুদ্ধি দিয়েই তাকে চলতে হবে। শুভ্রের মনের ভেতরে নতুন করে এক অঙ্ক এসে গেল। এর সমাধান তাকেই খুঁজে বের করতে হবে। তার মনে হলো একটি প্রশ্ন, সে যে এই পথে আসবে এটাই বা মেয়েটি জানল কিভাবে? আবার তার নামই বা জানল কি করে সে? তখন তো ছিল কুয়াশা ও অন্ধকার। তার চেহারা দেখে তো চেনার কথা নয়। সমস্যায় পড়লে নাকি সমস্যার সমাধান খুঁজে বের করা সহজ হয়? এটাই নাকি সফল মানুষদের সফলতা। সে যাই হোক, তাকে খুব সাবধানেই প্রতিটা ধাপ ফেলতে হবে। হয়তো তার জন্য সামনে মহা বিপদ অপেক্ষা করছে। এই অবস্থায় বিচক্ষণ ভূমিকা পালন করতেই হবে যতক্ষণ তার জীবন থাকে। রাত তখনও খুব একটা বেশি হয়নি। খুব বেশি হলে 10টা বা 11টা, এর বেশি নয়। কিন্তু তাহলে কি হবে? শীতের রাতে পাড়াগ্রামে 8টা-9টার মধ্যেই মধ্যরাতের মতো অনুভব হয়। তার উপর শীতের ঠান্ডা। এমন সময় মানুষ সন্ধ্যার পরে আগে খেয়ে দেয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ
বের হয় না। শুভ্র ও মেয়েটি হাঁটতে হাঁটতে চৌগাছার শেষ সীমায় তার গ্রামের সীমানার কাছাকাছি চলে এসেছে। দুই গ্রামের মাঝামাঝি জায়গায় একটি ছোট্ট খাল। খালের পাড়ে বিরাট বড় একটা শতবর্ষী বট গাছ। প্রতিদিন সন্ধ্যায় এই বট গাছের তলায় গ্রামের বিভিন্ন মানুষেরা আগরবাতি, মোমবাতি দেয়, পূজা পার্বণও করে কেউ কেউ। এই জীর্ণ শীর্ণ খালের ওপারেই তাদের গ্রামের মৌজা। মেয়েটির গ্রাম তার গ্রাম পার হয়ে আরও উত্তরে, তাই বলেছিল সে মেয়েটি। কিন্তু তাকে আর সামনে এগোতে আগ্রহ দেখা যাচ্ছে না। একে তো শীতের রাত, বটগাছের নিচে আসার পর একটু যেন বেশি গরম লাগছে। শীতে এমনিতেই গাছের নিচে গরম লাগে, কারণ রাত্রিবেলা গাছ নাকি নিঃশ্বাস ছাড়ে, গরম নিঃশ্বাস। তার ওপর তার ভেতরে চলছে এমন ভয়াবহ দাবানল। গাছ পার হয়ে খালের কাছে গেল শুভ্র। আর একটু ওপারে গেলেই তাদের গ্রামের সীমানা। অবশেষে সে তার সীমানা লাফ দিয়ে পার হয়ে ওপারে চলে এসেছে। মেয়েটি খালের পাশে ঠায় দাঁড়িয়ে রইল। ও বারবার ডাকলেও সে সামনে এগিয়ে এলো না, এমনকি পেছনেও চলে গেল না। ঠায় দাঁড়িয়ে রইল তার দিকে মুখ করে। মেয়েটির প্রতি শুভ্রের ভীষণ মায়া জন্মেছে। তাকে ছেড়েও সে চলে যেতে পারছে না। পাছে যদি ওর বিপদ হয়, যদি সত্যি মেয়েটি মানুষ হয়, তাহলে নির্ঘাত মহা বিপদে পড়বে সে। কিছুতেই তার মন চাচ্ছিল না তাকে রেখে যেতে। এই মুহূর্তে কুয়াশার তীব্রতাও অনেকটা কমে এসেছে। বাতাসের গতিও অনেকটা বেড়ে গেছে। শুভ্র দেখল মেয়েটি তার দিকে একভাবে তাকিয়ে আছে। আর শুভ্র লক্ষ্য করল এই বাতাসে মেয়েটি আস্তে আস্তে বাতাসের মধ্যে মিলিয়ে যাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে বাতাসে মিলিয়ে ফেলল মেয়েটি। শুভ্র অবাক হয়ে লক্ষ্য করল পায়ের নিচ পর্যন্ত সাদা ধোঁয়া উঠতে উঠতে মিলিয়ে গেল বাতাসে। সকালে হই হুল্লোড়ের মধ্যে ঘুম ভাঙল শুভ্রের। মনে হচ্ছে তার বাড়ি ভরে গেছে লোকজনের গুঞ্জনে। এখানে কি হয়েছে শুভ্র তা জানে না। শীতের সকালে লেপের আরামের ওম থেকে বের হয়ে সে দেখতে চাইল আসলে কি হয়েছে। শুভ্রকে ঘুম থেকে উঠতে দেখে হই হুল্লোড় আরও বেড়ে গেল। শুভ্র লক্ষ্য করল তাকে দেখতে গ্রামের উৎসুক জনতা ভিড় করছে। বাড়ির মানুষ
ঠেলে তাদের সামাল দিতে পারছে না। এবার শুভ্র বাহিরে এসে জানতে চাইল এখানে কি হয়েছে, তাদের বাড়িতে কেন এত মানুষের ভিড়। উৎসুক মানুষের তীব্র আকাঙ্ক্ষা তার দিকেই দেখা গেল। সবাই তাকে জিজ্ঞাসা করছে সে ঠিক আছে কিনা, তার কি হয়েছিল, তার এখন কোনো অসুবিধা হচ্ছে কিনা। অবশেষে সে জানতে পারল তাকে নিয়েই এত হট্টগোল। সে নাকি গভীর রাতে দৌড়ে বাড়িতে এসে অচেতন হয়ে পড়েছে। কি হয়েছিল শুভ্রের? গ্রামের মানুষ তা অধীর আগ্রহে জানতে চায়। এবার শুভ্রের মনে পড়ে গেল শহর থেকে ফেরার কথা, বাঁশির সাথে দেখা হওয়ার কথা, শীতান্ত পুকুরের কথা, বাঁশির বাতাসের সাথে মিলিয়ে যাবার কথা। কিন্তু তারপর কি হয়েছিল কিছু মনে করতে পারছে না সে। শুভ্র ধীরে সুস্থে রাতের কাহিনী সব বর্ণনা করতে লাগল। সে কাহিনী শুনে দু একটি মুরব্বী তাদের অভিজ্ঞতার কথা তাকে জানালো। তারা জানে পাশের গ্রাম সোয়ারি হাটের জমিদারের মেয়ে বাঁশিকে আজ থেকে অনেক বছর আগে এই শ্মশানে দাহ করা হয়েছিল। মৃত্যুটা ছিল অপমৃত্যু। তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল বলে সে আত্মহত্যা করেছিল। তারপর থেকে মাঝে মাঝে অনেকেই তাকে এই এলাকায় দেখেছে, কিন্তু সে কোনোদিন কারো ক্ষতি করেনি। অনেকে মাঝে মাঝে কান্নার আওয়াজও শুনতে পায়। এই কারণে ভয়ে লোকজন রাতে ওই দিক দিয়ে আসা যাওয়া করে না। তবে কারো কোনো ক্ষতি করেছে বা ক্ষতি হয়েছে এমন কথা সে শোনেনি। রাতের যে অমানসিক পরিশ্রম হয়েছে তার, গভীর ঘুমে শরীরটা যেন একেবারে স্বাভাবিক। তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র শীতান্ত পুকুরের পাড়ে হারিয়ে গেছে। এবার শুভ্র একটা আবদার করে বসল। সে ওই শীতান্ত পুকুরে একটু যেতে চায় তার দরকারি কাগজপত্র উদ্ধারের জন্য। কিন্তু সে বাঁশির ওই ব্যাগের কথা কারো কাছে প্রকাশ করল না। অবশেষে গ্রামের কিছু লোকজন সহ চলল সেই শীতান্ত পুকুরের পাড়ে। অবশেষে পাওয়াও গেল তার কাগজপত্রগুলো। কাগজগুলো শিশিরে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কাগজপত্রের অনতি দূরেই পড়ে আছে একটি ব্যাগ। ব্যাগটি দেখতে অনেক পুরনো, ছেঁড়া এবং ময়লা, কাদামাটিতে মাখানো। দেখে মনে হয় অনেক পুরনো আমলের ব্যাগটি। বোঝা যাচ্ছে সম্প্রতি কোনো ঘর্ষণে কিছু কিছু জায়গায় কাদামাটি উঠে গেছে। এবার শুভ্র
এই ব্যাগটির কাছে গেল এবং ব্যাগটির হাতল তার হাতের মধ্যে নিল। শুভ্র চমকে উঠল। এটা তো সেই ব্যাগ, যে ব্যাগটা গত রাতে তার হাতের মধ্যে ছিল। গত রাতে এই ব্যাগই সে বহন করেছে দীর্ঘ সময়। শুভ্র এবার তার প্যান্টের ডান পাশে লক্ষ্য করল। হ্যাঁ, তার প্যান্টের শুকনো কাদামাটির দাগ ব্যাগটি থেকেই এসেছে। আর এই ব্যাগ থেকে বেরিয়ে আসছে সেই চিরচেনা গন্ধ। শুভ্র সে ব্যাগটি চোখে দেখেনি, গন্ধটা সে অনুভব করেছে, স্পর্শ করেছে ব্যাগটা। ব্যাগের হাতলটা তার মুষ্টির মধ্যে দীর্ঘ সময় ছিল। তার আর বুঝতে অসুবিধা হলো না। ব্যাগটির ঘ্রাণও নিয়েছিল সে। সে অনুভব করেছে এই সেই ব্যাগটি। শুভ্র আস্তে আস্তে সেই ব্যাগটি খুলে ফেলল। এ কি? এ তো এক গুচ্ছ তাজা ফুল, দেশি গোলাপ। এ ফুল এখন আর তেমন একটা দেখা যায় না। তবে এই সুগন্ধি গোলাপ আগে এ দেশে অনেক ফুটত। এরই গন্ধ সে বুঝতে পারেনি। শুভ্র এবার পশ্চিম দিকে শ্মশানের দিকে তাকালো। সকালের সূর্যের সোনালি রোদে শ্মশানের ছোট বড় গাছগাছালি কেমন সবুজে ঝলমল করছে। বাতাসে দোল খাচ্ছে লতা গুল্মগুলো। সেই সবুজের মধ্যে শুভ্র খুঁজে দেখার চেষ্টা করল বাঁশি সেখানে কিভাবে আছে, কোথায় আছে। শুভ্রের মনে আজ যে বাঁশি বেজে চলেছে, তার সাথের লোক, তার গ্রামের লোক কেউ শুনতে পারল না। একথা কেউ কোনোদিন জানতেও পারবে না। তার হৃদয়ের গভীরে সেই বাঁশির সুরেলা মধুর আওয়াজ শুধু জানবে শুভ্র, আর হয়তো জানলেও জানতে পারে ওই বাঁশি।